আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি কথা বলবো স্পাউস ভিসা অথবা ফ্যামিলি রিইউনিফিকেশন ভিসা নিয়ে। এই ভিসায় আপনারা কারা কারা এলিজিবল অ্যাপ্লাই করার জন্যে, আপনাদের কী কী ধরনের ডকুমেন্টস লাগবে, আপনারা সম্ভাব্য কী কী ধরনের প্রবলেম ফেস করতে পারেন এবং সেগুলোর সমাধান কী, এই নিয়ে হবে আজকের ভিডিওটা। তো আজকের ভিডিওটা হয়তোবা একটু লম্বা হবে, ধৈর্য সহকারে দেখুন। আশা করি আপনাদের উপকারে আসবে। তো চলে যাই মেইন ভিডিওতে। তো প্রথমেই হচ্ছে যে কারা এলিজিবল জার্মানিতে স্পাউস আনার জন্য। আপনি যদি জার্মানিতে জব হোল্ডার হয়ে থাকেন লিগ্যালি এবং আপনার ভ্যালিড ভিসা থাকে, তাহলে আপনি চাইলে আপনার স্পাউসের জন্য ফ্যামিলি রিউনিফিকেশন ভিসায় অ্যাপ্লাই করতে পারেন। অথবা আপনি যদি স্টুডেন্ট ভিসায় এখানে থাকেন এবং আপনার একটা ভ্যালিড ভিসা থেকে থাকে, তাহলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এই ক্ষেত্রে একটা কন্ট্রাডিক্টরি আছে, সেটা হচ্ছে যে আপনি যদি জার্মানিতে স্টুডেন্ট ভিসায় আসছেন এবং তারপরে যদি বাংলাদেশে যান এবং বিয়ে করেন, সেই ক্ষেত্রে অনেক সময় কিছু কিছু শহরের ক্রাইস হচ্ছে যে আপনার ওয়াইফ আনতে দিতে চায় না। ওরা বলে যে তুমি পড়াশোনা শেষ করো, দেন জব পাওয়ার পরে তোমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করো বা তোমার হাজব্যান্ডের জন্য তুমি অ্যাপ্লাই করো আফটার কমপ্লিটিং স্টাডি। তো সেই ক্ষেত্রে বেটার হয় আপনি ট্রাই করবেন যে আপনার শহরে প্রিভিয়াসলি কেউ স্টুডেন্ট ওয়াইফ আনছে কিনা তার সাথে কথা বলার জন্য, অথবা আপনি চাইলে ডাইরেক্টলি আপনার ক্রাইসিসের সাথে কমিউনিকেশন করতে পারেন যে আমি আমার ওয়াইফ আনতে যাচ্ছি, কোনো ধরনের প্রবলেম আছে কিনা এটা নিয়ে। যদি দেখেন যে আপনার শহরের প্রবলেম, তাহলে আশেপাশে তো অন্যান্য শহরে আমি বলবো আপনাদেরকে মুভ করার জন্য, দেন ফ্যামিলি রিউনিফিকেশন ভিসার জন্য অ্যাপ্লাই করার জন্য। এখন আসি যে জার্মানিতে সব শহরে বা সব স্টেটেই কি ওয়াইফ আনা যায় খুব সহজে, বা আপনার হাজব্যান্ড কি আপনি খুব সহজে আনতে পারবেন? অ্যান্সারটা হচ্ছে না। সব সব স্টেট বা সব শহর আসলে এই স্পাউস ভিসাটা আসলে অ্যালাউ করতে চায় না, দুঃখজনক হলেও। যেরকম আপনি যদি হামবুর্গে থাকেন, তাহলে আপনার বেশ প্রবলেম ফেস করতে হবে। নর্মালি ওরা স্টুডেন্টদেরকে স্পাউস আনতে দিতে চায় না স্টুডেন্ট থাকা অবস্থায়। এটা আসলে, এবং এছাড়া আপনি যদি আহ, বাভারিয়া থাকেন যে স্টেটে, সেই ক্ষেত্রেও অনেক সময় ও ক্রাইস বলে যে না, তুমি স্টুডেন্ট না, তুমি জব ভিসায় আসো, জব পাও, দেন তুমি রিউনিফিকেশন ফ্যামিলি রিউনিফিকেশন ভিসার জন্য অ্যাপ্লাই করো তোমার স্পাউসের ক্ষেত্রে। এটার রিজনটা কি? রিজনটা হচ্ছে আসলে যেহেতু এইসব জায়গায় আসলে লাইফস্টাইলটা একটু বেশি এক্সপেন্সিভ, তো সেই ক্ষেত্রে আসলে এই জন্য ওরা স্টুডেন্ট থাকা অবস্থায় অনেক সময় ওয়াইফ বা হাজব্যান্ড আনতে দিতে চায় না। বাট স্টিল এরকম না যে কেউ আনতেছে না, অবশ্যই অনেকের ওয়াইফ স্টিল বা হাজব্যান্ড আসতেছে, ফ্যামিলি রিউনিফিকেশন ভিসা পাচ্ছে। বাট আমি জাস্ট বললাম তুলনামূলক কঠিন এই জায়গাগুলোতে। এছাড়া যদি আপনি বলেন যে কোন জায়গায় সহজ, তাহলে সেক্ষেত্রে হচ্ছে থুরিঙ্গা, তারপর হচ্ছে আপনার সেক্সনি, লোয়ার সেক্সনি অথবা এনারভে, আপনার এইগুলাতে মোটামুটি ওয়াইফ আনাটা বা হাজব্যান্ড আনাটা স্পাউস বিষয়ে ইজি কিছুটা। তো এটা জাস্ট একটা বেসিক ইনফরমেশন, অ্যাকচুয়ালি ইটস নট যে এটাই সত্যি বা এটাই মিথ্যে, এরকম কিছু না। এটা জাস্ট আমার রিসার্চ থেকে আমি এই জানতে পেরেছি, তাই আপনাদের সাথে শেয়ার করা। তো আমার ওয়াইফ কিছুদিন আগে ফ্যামিলি রিউনিফিকেশন ভিসা জার্মানি আসছে। তো আমি আমি একজন স্টুডেন্ট। তো আমি আসলে আমাদের এই জার্নিটি আপনাদের সাথে শেয়ার করব, এবং এই জার্নিটার মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো কী কী ধরনের ডকুমেন্টস আপনাদের লাগতে পারে এবং কী ধরনের প্রবলেম আপনারা ফেস করতে পারেন এবং সেখানের সমাধানগুলো কী কী। তো আমার ওয়াইফের জন্য আমি অ্যাপয়েন্টমেন্ট নেই 2023 এর 7th জুন। এটার জন্য আমি অ্যাপ্লাই করি অ্যাপয়েন্টমেন্টের জন্য। আমি আসি জার্মানিতে 2023 এর অক্টোবরে 17 তারিখ আমি ল্যান্ড করি জার্মানিতে। অর্থাৎ আমি জার্মানি আসার আগেই আমার ওয়াইফের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেই, কারণ তখন থেকেই আসলে ফ্যামিলি রিউনিফিকেশন ভিসার ওয়েটিং পিরিয়ডটা অনেক লম্বা হতে শুরু করে। আমি মেইলে রিপ্লাই পেয়েছিলাম যে 13 মাসের মতো সময় লাগবে, বাট আমার ওয়াইফের ডকুমেন্ট সাবমিশনের মেইল আসে 2025-এর 23 এপ্রিল, অর্থাৎ প্রায় 23 মাস পরে। অর্থাৎ মেইলে ওরা জানিয়েছিল 13 মাস, বাট অ্যাকচুয়ালি রিয়েলিটিতে লাগে 23 মাস, আরও 10 মাস বেশি লাগে। তো যেই মেইল আসে এখানে, তো ওই মেইলের মধ্যেই অর্থাৎ আপনি তো অ্যাপয়েন্টমেন্ট নিলেন ফার্স্টে, দেন আপনাকে ওয়েট করতে হবে একটা লম্বা পিরিয়ড অফ টাইম, দেন আপনাকে মেইল দিবে প্রায় 23-24 মাস পরে যে ডকুম ডকুমেন্ট সাবমিশনের জন্য। এই ডকুমেন্ট সাবমিশনে আপনাকে একটা লিস্ট দিবে যে কী ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে। আগে একটা পিডিএফ দিচ্ছে, এখন পিডিএফ দেয় না, একটা লিঙ্ক দিয়ে দেয়। সেই লিঙ্কে আপনি ক্লিক করলেই আপনার জার্মান এম্বাসির ওয়েবসাইটে যাবে এবং সেখানে আপনার লিস্টটা দেওয়া থাকবে। এছাড়াও আমি জার্মান এম্বাসির যে লিঙ্কটা আছে যে ফ্যামিলি রিউনিফিকেশনের জন্য কী কী ডকুমেন্টস লাগবে, এটা লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি।
তো এখন হচ্ছে ডকুমেন্টস কী কী আপনাকে সাবমিট করতে হবে। মনে রাখবেন যে কিছু ডকুমেন্টস আপনাকে মেইলে সাবমিট করতে হবে, আর কিছু এক্সট্রা ডকুমেন্টস আপনার ইন্টারভিউর সময় নিয়ে যেতে হবে। তো আমি এখন কথা বলবো শুধুমাত্র মেইলের মাধ্যমে কী কী ডকুমেন্টস আপনি সাবমিট করবেন। প্রথমেই আপনার লাগবে বায়োমেট্রিক ছবি। আপনি যে কোনো স্টুডিওতে যে বললেই হবে যে আমি বায়োমেট্রিক ছবি তুলতে যাচ্ছি জার্মান অ্যাম্বাসির জন্য। যদি আপনি লোকাল কোথাও থেকে তোলেন তাহলে আমি বলবো যে বায়োমেট্রিক ছবি হচ্ছে যা 45 mm ইন্টু 35 mm। আমি এটার লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি যে বায়োমেট্রিক ছবি দেখতে কীরকম হয় বা এটা মাপটা কীরকম হবে। আপনি যে কোনো স্টুডিওতে যে এটা দেখালেই আপনাকে বায়োমেট্রিক ছবি তুলে দেবে। এটা ব্যাকগ্রাউন্ডটা আপনি সাদা অথবা গ্রে কালারের হইতে হবে। প্রথমেই আপনাকে একটা ওয়ার্ড ফাইলের মধ্যে 2 কপি ছবি নিতে হবে এবং এটাকে পিডিএফ করতে হবে। ছবিটা জাস্ট নর্মাল সাইজেই থাকবে, এটাকে আপনি বড় ছোট কিছুই করবেন না, জাস্ট ইনসার্ট করে আপনি পাশাপাশি যেটা ছবি রাখতে পারেন বা নিচে উপরে রাখতে পারেন, দিয়ে দেন এটাকে একটা পিডিএফের একটা পেজ করবেন। সেকেন্ড যেটা লাগবে ডকুমেন্টস সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি ওই লিস্টে যে জার্মান এম্বাসিতে যেই লিস্টটা দেওয়া আছে যে কী কী ডকুমেন্টস লাগবে, ওখানে অ্যাপ্লিকেশন লেখা আছে এবং এটাতে আপনি ক্লিক করলে আপনাকে টোটাল ওই অ্যাপ্লিকেশনের ফর্মটাতে নিয়ে যাবে। এটা আপনাকে অনলাইনে ফিল আপ করতে হবে। আমি এটার লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এখানে বেসিকলি আপনার যে স্পাউস অর্থাৎ যে ইন্টারভিউ দিবে, যে আসবে, তার সম্পর্কে সব ডিটেলস যাবে। তার নাম, তার বাবা মার নাম এবং তার বাবা মার ডিটেলস, সাথে আপনার ডিটেলসও চাবে। এখানে একটা মনে রাখবেন যে আপনার ডিটেলসের ক্ষেত্রে আপনার নাম, আপনার প্যারেন্টসের নাম প্লাস আপনার যে অ্যাড্রেসটা হবে সেটা আপনার এখন বর্তমানে জার্মান অ্যাড্রেস হবে। যেমন আমার ক্ষেত্রে আমি জার্মান অ্যাড্রেস দিয়েছি। তারপরে যে জিনিসটা হবে যে আপনার স্পাউস যদি স্টুডেন্ট হয়ে থাকে তাহলে ওনার প্রফেশন স্টুডেন্ট দিবেন আপনি, যদি কারেন্ট স্টুডেন্ট হয়ে থাকে। আর যদি বলেন হাউস ওয়াইফ হয়ে থাকে তাহলে আপনি আদার্সও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। থার্ড যে জিনিসটা আসবে সেটা হচ্ছে যে, যেটা আজকে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো হচ্ছে যেগুলোতে আমি প্রবলেম ফেস করেছি, আমি আপনাদেরকে ওইগুলোই বলতেছি যেগুলো নিয়ে আপনাদের কনফিউশন বা কোশ্চেন থাকতে পারে আর কি। তারপর যেটা হবে যে আপনাকে এখানে একটা ডেট দিতে হয় যে আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড কতদিন জার্মানিতে থাকবে। আমি যেটা করেছি, যেহেতু আমার ওয়াইফের ডকুমেন্টস আসলে 23 এপ্রিল 2025, আমি কাউন্টডাউন করেছি যে 1 মাস পরে হয়তো ইন্টারভিউ হবে। তো সেটা ধরে আমি মেয়ের 20 তারিখ থেকে ধরে 2025-এর আমার ভিসা যতদিন ভ্যালিড জার্মানিতে ওই ডেট পর্যন্ত আমি দিয়েছিলাম। ধরেন আপনার ভিসার ভ্যালিড হয়তো 2026-এর ডিসেম্বর পর্যন্ত, তাহলে আপনার ইন্টারভিউ ডেট হয়তো আপনার ওয়াইফের হবে নভেম্বরের 15 তারিখে 2025-এ। তাহলে আপনি দিবেন যে আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড থাকতে যাচ্ছে 20 নভেম্বর থেকে 2025 থেকে ডিসেম্বরের যত তারিখ পর্যন্ত আপনার ভিসা ভ্যালিড ততদিন পর্যন্ত। এটা হচ্ছে আপনার ডেটের যে ব্যাপারটা, যে কীভাবে আপনি সিলেক্ট করবেন বা কীভাবে আপনি জানবেন বা কীভাবে আপনি দিবেন এখানে ভিসা ফর্মে। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়াল যে ব্যাপারটা। যদি আপনি জব হোল্ডার হয়ে থাকেন তাহলে অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার জবের ব্যাপার ডিটেলসটা দিবেন, আপনার দিবেন। এবং যেহেতু আমি স্টুডেন্ট ছিলাম তো আমি ব্লক অ্যাকাউন্ট করেছিলাম। তো সেই ক্ষেত্রে আমি আমার আমি মেনশন করেছি যে ব্লক অ্যাকাউন্ট, এবং সেটা ডিটেলসটা আমি দিয়েছি। তারপর আপনার অ্যাপার্টমেন্টের ডিটেলস দিতে হবে, আপনার নাম ডিটেলস দিতে হবে এবং আপনার যে অ্যাপার্টমেন্ট। এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু হচ্ছে যে আপনার যে আসবে অ্যাপ্লিক্যান্ট তার, এবং কিন্তু এখানে আপনারও অনেক ইনফরমেশন দিতে হবে, যেহেতু আপনি এখানে জার্মানিতে আছেন এবং আপনার জন্য উনি এখানে আসতেছে, আপনার থ্রুতে আসতেছে। তো এখানে আপনার অনেক ডিটেলস এখানে দিতে হয়। তো এখানে আপনার ডিটেলস দিবেন, আপনার অ্যাপার্টমেন্ট যেটা আপনি নিয়েছেন রেন্টের, তো সেটার ডিটেলসগুলো এখানে দিতে হবে। আর এখানে একটা বলে রাখা ভালো যে ব্লকের যে ব্যাপারটা, অনেকেই কনফিউজ থাকে যে আসলে ব্লকটা কোথায় করব। আমি এক্সপেট্রিওতে করি, কারণ আমি ফিনটিবাতে আমি মেল দিয়েছিলাম, ওদের সাথে আমি কথা বলছিলাম। ফিনটিবা বলেছে না, আমরা ফ্যামিলি রিউনিফিকেশন ভিসার জন্য ব্লক অ্যাকাউন্ট প্রোভাইড করতেছি না, আর কোরাকল তো অলরেডি বন্ধ। তো দেন আমি এক্সপেট্রিওতে আমি কথা বলি। এক্সপেট্রিও সেম কোরাকল এবং ফিনটিবার মতোই, ওরাও ব্লক অ্যাকাউন্ট সার্ভিস দিয়ে থাকে। তো এখানে একদম ফ্যামিলি রিউনিফিকেশন ভিসার জন্যই ওরা ব্লক অ্যাকাউন্টের সার্ভিসটা দিয়ে থাকে। তো আমি এখানেই আমার ওয়াইফের জন্য 12 মান্থের জন্য, এখন আমার সময় ছিল 991 ইউরো করে, তো 12 কিন্তু 991 দিয়ে আমি যাই অ্যামাউন্টটা আসে সেই অ্যামাউন্টে আমি ব্লক করে ফেলি। এখানে এটাও বলে রাখা ভালো যে এই ব্লকটা কিন্তু আপনার আগেই করতে হবে, এটা ম্যান্ডেটরি না। অ্যাজ এ স্টুডেন্ট, আমি স্টুডেন্ট ছিলাম, এটা আসলে ডিটারমেন্ট এরকম হয় যে আপনার ওয়াইফাই ইন্টারভিউ দেওয়ার পরে যখন এখানকার এবিএইচ এর যখন ডকুমেন্টসগুলো আসে, অর্থাৎ আউসল্যান্ডার অফিসে যখন আসে,
তারা তখন আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস দেখে দেন আর ওরা আসলে বলে দেয় যে আপনাকে কত টাকা ব্লক করতে হবে। সবার জন্যই যে ফুল টাকা ব্লক করতে হয় ব্যাপারটা একদমই না। অনেকের ক্ষেত্রে ধরেন আপনার ইনকাম হয়তো বা 1300-1400 ইউরো ইনকাম, 1400 ইউরো ইনকাম, আপনার দুজনের থাকা খাওয়ার জন্য হয়তো বা লাগবে 1900 ইউরোর মতো, 1900 ইউরো, মানে 1900 ইউরো সামথিং আর কি। তো হয়তো বা 600 মাইনাস 1900 যা আসতেছে, তো মানে সেই অ্যামাউন্টটা হয়তো আপনাকে বলতে পারে। বাট আমি রিস্ক না নেওয়ার জন্য আমি আগেই পুরাটা ব্লক করে ফেলি। 12,133 ইউরো লাগে আমার টোটাল ব্লক করতে। তো এই অ্যামাউন্টটা আমি আগেই ব্লক করে ফেলি এবং আগেই আমি এই কনফার্মেশন লেটারটা আমি নিয়ে রাখি। তো সেই কারণে আমি অ্যাপ্লিকেশনে মেনশন করি যে ব্লক অ্যাকাউন্ট। তো এই তো গেলে অ্যাপ্লিকেশন ফর্ম, যে কীভাবে ফিল আপ করতে হবে এবং কোন কোন জায়গায় আপনি কী ধরনের প্রবলেম ফেস করতে পারেন সেটাও আমি আপনাকে বলে দিলাম। তারপরে যেটা হচ্ছে ডিক্লারেশন। ডিক্লারেশন ফর্মটাও আপনার লিঙ্ক দেওয়া থাকে ওই লিঙ্কের মধ্যে, যে যেখানে আর কি যে ফ্যামিলি রিউনিফিকেশন ভিসার জন্য কী কী ডকুমেন্টস লাগে ওইখানে। তো তারপরে আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি ডিক্লারেশন ফর্মের। এখানেও আপনার আপনার ডিটেলস চাবে, যে অ্যাপ্লিকেন্ট মানে যার ইন্টারভিউ হবে আপনার স্পাউস, তার ব্যাপারে ডকুমেন্টস ইনফরমেশন চাবে, সেটা আপনি ফিল আপ করবেন। এখানে একটা নিচে সিগনেচার লাগে, এই সিগনেচারটা চাইলে আপনি ডিজিটালিও বসাতে পারেন যেহেতু আপনি মেইলে সাবমিট করবেন, অথবা চাইলে আপনি প্রিন্ট আউট করে দেন সিগনেচার করে দেন আবার স্ক্যান করে দেনও আপনি সাবমিট করতে পারেন। বাট আমি আমার ক্ষেত্রে আমি ডিজিটাল সিগনেচার বসাই আমার ওয়াইফের। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে আপনার আপনার যে স্পাউস মানে আপনার যে অ্যাপ্লিকেন্ট আর কি, আপনার ওয়াইফ বা হাজব্যান্ড যে আসবে তার পাসপোর্টের কপি, ডাটা পেজের কপি লাগবে। সেটা আপনাকে স্ক্যান করতে হবে, স্ক্যান করে সাবমিট করতে হবে। তারপর হচ্ছে যে আপনার বার্থ সার্টিফিকেট। আচ্ছা, বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে যে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে স্থায়ী ঠিকানাটা ডিফারেন্ট। দেখা যায় স্থায়ী ঠিকানা, যেমন আমি গাজীপুরে, আমার ওয়াইফের ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমার ওয়াইফের স্থায়ী ঠিকানা গাজীপুর, বাট তার বার্থ সার্টিফিকেট উঠানো ছিল আমার ফাদার ইন ল, আমার শ্বশুর যেখানে জব করতো, আশুগঞ্জ, আমার শ্বশুর জব করতো আশুগঞ্জ থেকে। বাট নিয়ম হচ্ছে জার্মান এম্বাসির যে আপনার স্থায়ী ঠিকানা যেখানে, সেখান থেকেই আপনার বার্থ সার্টিফিকেট তুলতে হবে এবং সেখান থেকে আপনার জমা দিতে হবে। তো এটা একটা প্রবলেম। তো এই ক্ষেত্রে যেটা করতে হয় যে আপনার এই যেখান থেকে তুলছেন এই বার্থ সার্টিফিকেটটা আগে ক্যান্সেল করতে হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে এটা আসলে ক্যান্সেল করা যায় না। ক্যান্সেল করা যায় না বলতে আপনি ক্যান্সেলের সব প্রসিডিওর করতে পারবেন, বাট আপনি যখন এটা সার্ভার থেকে ডিলিট করতে যাবেন এই ডিলিটটা করা যায় না। আর এই ডিলিটের অথরাইজেশনটা থাকে ওই ওই ইউনিয়ন যদি হয় বা ওই ওয়ার্ডের যে আসলে চেয়ারম্যানের যে সচিব থাকে তার তার অথরাইজেশন থাকে। বাট সমস্যা হচ্ছে আপনার ওয়েবসাইটেও আসে, সবই শো করে, কিন্তু ডিলিট হয় না। সামহাও সার্ভার কোনো একটা ইস্যুস বা এটা সামহাও এটা রেস্ট্রিক্টেড করা যে চাইলে ডিলিট করতে পারবে না, এটা হয়তো ওপর থেকে করা। বাট আমরা অনেক ট্রাই করেছি, প্রায় 5 থেকে 6 মাসের মধ্যে আমাদের সময় লাগে, বাট আমরা কোনোভাবেই এটা আসলে ডিলিট করতে পারি নাই। বাট আমার ক্ষেত্রে যেটা ভাগ্য ভালো ছিল যে আমার ওয়াইফের ক্ষেত্রে, আমার ওয়াইফের স্থায়ী ঠিকানা থেকে অলরেডি একটা অনেক আগে একটা বার্থ সার্টিফিকেট তোলা ছিল। তো দেন আমরা কি করি, এই সার্টিফিকেটটা আমরা সংশোধনীতে দিই, কিছু ভুল ছিল সেই সংশোধনগুলো আমরা দিই এবং সংশোধন করে নিয়ে আসি। তবে একটা মনে রাখবেন, যদি আপনার তোলাও থাকে কিন্তু দেখা গেল যে যেটা প্রিভিয়াসলি তোলা ছিল সেখানে আপনার জন্মসাল দেওয়া হয়তো বা 2000 সাল, পরবর্তীতে যেটা তুলছেন অন্য জায়গা থেকে যেটা আর কি তোলা হয়েছে, যেটা আপনার আসলে অ্যাক্টিভ মেইনলি, সেটা হয়তো বা দেওয়া 2004 বা 2003, তাহলে আপনি ওই প্রিভিয়াসটা সংশোধন করেও নতুন করে কাজ করতে পারবেন না। আমার ওয়াইফের ক্ষেত্রে শুধু মান্থের ডিফারেন্স ছিল, সেই কারণে আমরা এটা করতে পারছি। ডুপ্লিকেশন দেখাচ্ছে না অনলাইনে, যেহেতু এটা আগে তোলা হয়েছে এটার নাম্বারটা ডিফারেন্ট, এবং পরবর্তীতে যেটা তোলা হয়েছে বার্থ সার্টিফিকেট সেটার নাম্বারটা ডিফারেন্ট, এখানে ডুপ্লিকেট দেখাচ্ছে না। বাট যদি আপনি এরকম এইজ গ্যাপ ডিফারেন্ট হয় যে প্রিভিয়াসটার জন্মস্থল, জন্ম সময়টা ডিফারেন্ট, সালটা ডিফারেন্ট, এবং পরবর্তীতে যেটা আপনার অ্যাক্টিভ বর্তমানে সেটা অনেক ডিফারেন্স, তখন আপনি চাইলে ওটা সংশোধন করে আর ঠিক করতে পারবেন না, তখন আপনাকে ডুপ্লিকেট দেখাবে, তারা এটা সংশোধন করতেই পারবে না। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে প্রবলেম। বাট এছাড়া যদি হয় যে আপনার প্রিভিয়াসের তোলা নাই, জাস্ট আপনার অন্য ডিফারেন্ট জায়গায় তোলা আর কি, তাহলে এটার সলিউশন আসলে টু বি অনেস্ট আমার কাছে নাই, কারণ আমি অনেক এটা নিয়ে দৌড়াদৌড়ি করছি, কিন্তু কোনোভাবে এটা ক্যান্সেল করতে পারি না আমি। বাট আমার লাক ফেভার করছে যে প্রিভিয়াসলি এটা তোলা ছিল আমার ওয়াইফের ক্ষেত্রে। তো এগুলো হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে প্রবলেম এবং সলিউশনের কিছুটা অংশ আর কি। বাট প্রপার সলিউশন আসলে টু বি অনেস্ট এটা আমার কাছে না, এটা আপনার ঢাকা থেকেও আমি অনেকভাবে ট্রাই করছি, বাট কোনোভাবে এটা আমি আসলে ডিলিট করতে পারিনি, যেটা কিনা পরবর্তীতে তোলা হয়েছিল। তারপর হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট।
ম্যারেজ সার্টিফিকেট আপনাকে সাবমিট করতে হবে। ম্যারেজ সার্টিফিকেটটা হচ্ছে যে আপনার ইংলিশে এটা হয়, এটা আপনি কাজীকে বললেই আপনার নিকনামা দেখে সেটা আপনাকে ইংলিশে ট্রান্সলেট করে ওরা আপনাকে একটা ম্যারেজ সার্টিফিকেট বানিয়ে দিবে। গুগলে চাইলেই আপনি অনেকগুলো ফরম্যাট পেয়ে যাবেন। আসলে কাজীদের কাছে এমনি তো ফরম্যাট থাকে, আপনাকে বললেই হবে, আপনি বললেই ওটা করে দিবে। এবং আপনাকে নিকানামা যেটা আছে, নিকানামাটাকেও ইংলিশে ট্রান্সলেট করতে হবে। তো নিকানামার ক্ষেত্রে আসলে যে প্রবলেমটা আপনারা দেখবেন বা প্রবলেমটা হইতে পারে যে 1 নাম্বার যে কলামে থাকে এখানে ফুল অ্যাড্রেস লেখা থাকতে হয় যেখানে আপনার বিয়ে হয়। অনেক সময় করে কাজীরা প্রত্যেক মানে যেখানে আপনি বিয়ে করতেছেন হয়তো আপনার ওয়াইফের এখানে, যেহেতু মেয়ের এখানেই নর্মালি বিয়ে হয়, তো লিখে দেয় অনেক সময় পৈতৃক নিবাস, বাট এটা লেখা যাবে না, আপনাকে ফুল অ্যাড্রেসটা লেখা থাকতে হবে 1 নাম্বার কলমে। সেকেন্ড যেটা হয় যে আপনি হয়তোবা বিয়ে করতেছেন কনভেনশন সেন্টারে, বাট কাজে নিয়ে আসছেন হয়তো আপনার বাড়ির এখান থেকে, বা হয়তোবা আপনার ইনলজ আপনার কাজে নিয়ে আসছে ওনাদের এখান থেকে, তাহলে হবে না। আপনি যদি 1 নাম্বার কলমে অ্যাড্রেস দিয়ে থাকেন কনভেনশন সেন্টারে, তাহলে আপনার কাজেও হইতে হবে সেই কনভেনশন সেন্টারে যে ওয়ার্ডের, সেই ওয়ার্ডের কাজে হইতে হবে। এখন আপনি যদি অ্যাড্রেস দেন যে আপনার শ্বশুর বাড়ির 1 নাম্বার কলমে, কিন্তু আপনি কাজে নিয়ে আসছেন হচ্ছে যে যেখানে কনভেনশন সেন্টার যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানকার, তাহলে হবে না। তাহলে আপনার কাজও আপনার শ্বশুরবাড়ির এলাকা থেকেই এবং সেই ওয়ার্ডেরই হইতে হবে। যদি না হয় তাহলে আপনাকে নতুন করে আবার নিকানামা রেজিস্ট্রেশন করতে হবে। যদি আপনার দেখা যাচ্ছে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ অথবা জার্মানিতে আপনি যেতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আপনাকে লয়ারের মাধ্যমে এটা করতে হবে কাজটা। তো এটা যে আপনার বেটার হয় আপনি বাংলাদেশে যান, যদি না যেতে পারেন তাহলে লয়ারের মাধ্যমেও আপনি অথরাইজেশন দিলে এই নতুন করে রেজিস্ট্রেশন করা যায়। তো এইগুলো হচ্ছে নিকানামার যে প্রবলেমটা আপনারা ফেস করতে পারেন এবং ম্যারেজ সার্টিফিকেট। এবং অবশ্যই খেয়াল রাখবেন ইংলিশে যে স্পেলিংগুলো হয় সেগুলো যাতে সেম হয়। অর্থাৎ আপনার ওয়াইফের বা আপনার হাজব্যান্ডের বার্থ সার্টিফিকেটে আপনাদের এলাকার হচ্ছে যে পার্মানেন্ট অ্যাড্রেসের স্পেলিং একরকম, বাট নিকানামা বা ম্যারেজ সার্টিফিকেট আরেক রকম, তাহলে হবে না। অবশ্যই সিমিলার থাকতে হবে সব জায়গায়। এবং দেখা যাচ্ছে যে আপনার বিয়ে যে পড়াইছে তার নামের স্পেলিংও সব জায়গায় যাতে সেম থাকে, ম্যারেজ সার্টিফিকেটে এবং নিকানামাতে। এগুলো বারবার চেক করবেন, কারণ এগুলো নিয়ে ইস্যুস করে জার্মান এম্বাসি। তো এগুলো ম্যারেজ সার্টিফিকেট এবং নিকানামার ব্যাপার। দেন আসি হচ্ছে যে আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট A1 চাবে। তো এই ক্ষেত্রে একটা ইস্যুস আছে, সেটা হচ্ছে যারা ব্লু কার্ড হোল্ডার, অর্থাৎ আপনার স্পাউস যদি জার্মানিতে ব্লু কার্ড হোল্ডার থাকে তাহলে আপনার A1 সার্টিফিকেট আপনার প্রয়োজন নেই। যদি ব্লু কার্ড হোল্ডার না হয়ে থাকে কিন্তু আপনার হাজব্যান্ড বা ওয়াইফ যদি জার্মান বা পাসপোর্ট হোল্ডার হয়, স্টিল আপনার A1 লাগবে। শুধুমাত্র ব্লু কার্ড হোল্ডারদের জন্য, ব্লু কার্ড হোল্ডারের স্পাউসদের জন্য এই A1টা লাগতেছে না। তো আমার ওয়াইফের ক্ষেত্রে যেটা হয় যে আমার ওয়াইফ A1 পরীক্ষা দেয় 2023 সেপ্টেম্বরে এবং তখনই ও A1 কমপ্লিট করে ফেলে, বাট ওর ইন্টারভিউ হয় 2025 জুনের 10 তারিখ। তো ও যখন এই ডকুমেন্টসটা সাবমিট করে আর কি A1-এর, তো সেই সময় ওরা বলে যে আপনার তো ডেট অনেক হয়ে গেছে। বাট আমার ওয়াইফ কী করে, A1 না, শুধু A1-এর পরে A2 এবং B1ও সে করে গোছে থেকে, এবং B1 এক্সাম দেয়, দুইটা মডিউল সে এক্সাম দেয়, স্প্রেশন এবং হচ্ছে শ্রাইবেন। বাকি দুইটা এক্সাম দেওয়ার সে ট্রাই করে, বাট সিট পাওয়া যায় না আর কি। আমরা অনেক দিন ট্রাই করছি এবং আপনারা হয়তো সবাই জানেন যে গোথের আসলে সিট অনেক লিমিটেড এবং আসলে অনেক ট্রাই করার পরও সিট পাওয়া যায় না। তো আমরা সিট পাইনি। তো B1-এর দেন ওই দুটো মডিউলের ডকুমেন্টস দেখে জার্মান এম্বাসি বলে যে ঠিক আছে, দরকার নেই আপনার A1-এ, আপনি B1-ই পার্সিউ করেন। যাই হোক, আমি আসলে স্কিপ করে আবার ইন্টারভিউতে চলে গেছি, যেটা বলতেছিলাম যে ডকুমেন্ট সাবমিশনে ফিরে আসি আবার, যে A1 এই ডকুমেন্টসটা লাগবে, A1 জার্মান ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেটটা লাগবে। দেন লাগবে হচ্ছে যে আপনার যে স্পাউস যে কিনা জার্মানিতে থাকে তার সিটি রেজিস্ট্রেশনের ডকুমেন্টস বা মিটাই বিশ্বনগং বা আনমেল্ডুং যেটাই বলেন না কেন, এটা লাগবে, এটা ডকুমেন্টস লাগবে। দেন আপনার যে জার্মানিতে থাকে যে স্পাউস তার ভ্যালিড পাসপোর্টের ডাটা পেজের কপি লাগবে। দেন লাগবে হচ্ছে যে আপনার বিয়ের সময় আপনার স্পাউসের আজকে যে জার্মানিতে আছে আর কি, সে হাজব্যান্ড বা ওয়াইফ, তার বিয়ের সময় যে পাসপোর্ট ছিল সেটা ভ্যালিড থাকুক আর না থাকুক সেটা সমস্যা নেই। যেমন আমার সময় আমি যখন বিয়ে করি আমার পাসপোর্টের ভ্যালিডিটি ছিল না, বাট আমার পাসপোর্ট ছিল। তো ওইটারই আপনার সকল পেজের আপনার স্ক্যান কপি সাবমিট করতে হবে, অর্থাৎ একদম ফ্রন্ট পেজ থেকে ধরে, মানে 1 নম্বর পেজ থেকে ধরে এবং লাস্ট পেজ পর্যন্ত আপনাকে স্ক্যান করতে হবে এবং এটা সাবমিট করতে হবে। তারপর হচ্ছে স্কেচ ম্যাপ, আপনার 4 ধরনের স্কেচ ম্যাপ আপনার সাবমিট করতে হয়। প্রথমে হচ্ছে যে প্রেজেন্ট অ্যাড্রেস,
আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং আমার ওয়াইফের প্রেজেন্ট অ্যাড্রেস এবং আমার পার্মানেন্ট অ্যাড্রেস সেম। সে কারণে আমি একটার মধ্যেই যে হাজব্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড হাজব্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড অ্যাপ্লিকেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে আমি একটা স্কেচ ম্যাপ তৈরি করি এবং সেটাই আমি সাবমিট করি। এবং সেকেন্ড হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আমার ওয়াইফের যে পার্মানেন্ট অ্যাড্রেস ছিল সেটা আমি সাবমিট করি স্কেচ ম্যাপ করে। দেন হচ্ছে কাজী অফিসের, দেখেন আমার বিয়ে হয়েছে আশুগঞ্জ, আমার ওয়াইফের কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস গাজীপুর। তো আমি কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস স্কেচ গাজীপুরে দিয়েছি, কাজী অফিসের অ্যাড্রেস কিন্তু আপনার আশুগঞ্জ দিয়েছি এবং সেটারই স্কেচ ম্যাপ আঁকছি। এটা নিয়ে কিন্তু কিন্তু ইস্যুজ হয় নাই। কেন ইস্যুজ হয় নাই? বিকজ আমি বিয়ে করছি আশুগঞ্জ এবং আমার কাজীও ছিল ওই ওয়ার্ডেরই আশুগঞ্জের। সো আপনারা এটা অবশ্যই মাথায় রাখবেন যে এটা যে প্রবলেম না হয়। এই জিনিসটা অনেকেরই প্রবলেম হয় এবং এটা নিয়ে কিন্তু জার্মান এম্বাসি ঝামেলাও করে এবং ফিরায় দেয়, বলে যে না আপনি আবার নতুন করে রেজিস্ট্রেশন করেন। সো এটা ডেফিনেটলি মাথায় রাখবেন। তো স্কেচ ম্যাপটা আপনি কীভাবে আঁকবেন? স্কেচ ম্যাপ আপনি চাইলে হাতে আঁকতে পারেন, আপনি যদি চান চাইলে কম্পিউটারে পাওয়ার পয়েন্টের মাধ্যমেও আঁকতে পারেন, পেন্সিল দিয়ে আঁকতে পারেন, কলম দিয়ে আঁকতে পারেন, এটা কোনো সমস্যা না। আমি পাওয়ার পয়েন্টে আঁকছিলাম কম্পিউটারের মধ্যে। সো এটা আপনার ইচ্ছা। স্টার্ট পয়েন্টটা অলওয়েজ হবে জার্মান এম্বাসি নতুন বাজার থেকে। দেন আপনি এটা উত্তর দক্ষিণটা অবশ্যই মেনশন করে দেবেন এবং এখানে যে একদম ইন ডিটেলস সব দিতে হবে ব্যাপারটা এরকম না। আপনার মেজর মেজর যে পয়েন্টগুলো থাকে, যে স্টেশনগুলো থাকে সেগুলো আপনি দিবেন, তাহলে ওনাদের বুঝতে সুবিধা হবে। এবং আপনাকে ডিটেলস লিখে দিতে হবে। অ্যাড্রেসটা লিখবেন ফার্স্টে, পরে লিখবেন যে অ্যাপ্লিক্যান্ট প্রেজেন্ট অ্যাড্রেস, দেন আপনি ডিটেলসটা দিবেন যে অ্যাড্রেসের ডিটেলস। দেন হচ্ছে যে আপনি ফুল ভেঙে ভেঙে লিখবেন যে কীভাবে যেতে হবে, যে জার্মান নতুন বাজার থেকে জার্মান এম্বাসি থেকে নতুন বাজার যেতে হবে। দেন এখান থেকে বাসে ধরেন হয়তো বা আপনার, আমার ক্ষেত্রে কুড়িল বিশ্ব রোড, দেন কুড়িল বিশ্ব রোড থেকে গাজীপুর চৌরাস্তা, এরকম একদম ইন ডিটেলসে আপনাকে লিখতে হবে। কোন বাস নিতে হবে সেটাও লিখতে হবে। দেন আপনাকে লিখতে হবে যে কী পরিমাণ সময় লাগতে পারে, কত টাকা ভাড়া লাগতে পারে অ্যাপ্রক্স, ইন ডিটেলস। এবং সাথে কন্ট্যাক্ট পারসন, অর্থাৎ এখানে পৌঁছানোর পরে কার সাথে কন্ট্যাক্ট করবে এরকম একজনের পার্সনের নাম এবং ফোন নাম্বার আপনি দিয়ে দিবেন স্কেচ ম্যাপে। আর কাজের ক্ষেত্রে অ্যাড্রেস তো সব কিছু দিবেন, ডিটেলস লিখবেন, প্লাস কাজের যে কার্ড আছে সেটা আপনি স্ক্যান করে বা প্রিন্ট করে এটা আপনি অ্যাটাচ করে দেবেন ওই স্কেচ ম্যাপের সাথে। এবং এই যে ডকুমেন্টসগুলো বললাম, এই ডকুমেন্টসগুলো সব আপনাকে একসাথে একটা পিডিএফে করে দেন সাবমিট করতে হবে মেইলে। আল্লাহ আল্লাহ না, একদম একটা ডকুমেন্টস বানায় আপনাকে সাবমিট করতে হবে এবং এই ডকুমেন্টসটা অবশ্যই 10 মেগাবাইটের নিচে হইতে হবে। এটা আপনি ilovepdf.com এ ঢুকবেন, ওখানে অনেক অপশন আছে আপনার পিডিএফ মার্চ করার জন্য এবং এটার যে সাইজ আছে সেটা কম্প্রেস করার জন্য। আপনি সকল ধরনের অপশন এখানে দেওয়া আছে, আপনি ঢুকলেই এটা ইজিলি করতে পারবেন। আমি ilovepdf.com এর লিঙ্কটাও আমি নিচে দিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশনে। এটা খুবই সহজ একটা কাজ। তো এটা করে আপনি হচ্ছে না সাবমিট করবেন এবং এই ফাইলটার নিচে আপনার যে স্পাউস যে আসবে তার নাম, পাসপোর্ট নাম্বার এবং হচ্ছে যে আপনার একটা আইডি দেওয়া থাকে। আপনার একটা আইডি মেইল যে দিবে আপনাকে ঢাকা এম্বাসি, এখানে একটা দেখবেন আইডি নাম্বার দেওয়া আছে, এই আইডি নাম্বারটাও আপনি ব্রেকেটে লিখে দিবেন ওই ফাইলটার মধ্যে এবং জাস্ট রিপ্লাই দেবেন যে প্লিজ ফাইন্ড দ্য অ্যাটাচ ডকুমেন্টস বিলো, দিয়ে আপনি দিয়ে দেবেন, আর কোনো কিছু করতে হবে না। তো এই তো গেল আপনার ডকুমেন্ট সাবমিশন। তো তারপর আমার ওয়াইফ 23 তারিখে ডকুমেন্টস আমি সাবমিট করি আমার ওয়াইফের। দেন 29 তারিখে ওরা মেল দেয় ইন্টারভিউর ডেট জানানোর জন্য। এটাও আমার ওয়াইফের ইন্টারভিউ ডেট পড়ে জুনের 10 তারিখে। তো যেই যে ডকুমেন্টস সাবমিট করছেন আপনাকে তো এই ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সাথে আপনি আরও কিছু এক্সট্রা ডকুমেন্টস নিয়ে যাবেন যেটা আপনার জন্য বেটার হবে। আই থিঙ্ক আমার ক্ষেত্রে আমার ওয়াইফ আরও এক্সট্রা ডকুমেন্টস নিয়ে গিয়েছিল। এবং যেদিন ইন্টারভিউ দিতে যাবেন সেখানে অবশ্যই আপনাকে 2 সেট ডকুমেন্টস নিয়ে যেতে হবে, ফটোকপি 2 সেট ফটোকপি, 2টা সেট আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে। আমার ক্ষেত্রে আমার ওয়াইফকে আমি বলছিলাম 3 সেট নেওয়ার জন্য, যে ব্যাকআপ যদি কোনো সময় চায় ওরা, যদি দরকার পড়ে সেই ক্ষেত্রে। তো অবশ্যই 2 সেট আপনাকে নিয়ে যেতে হবে। এবং ইন্টারভিউতে যখন যাবে তখন অ্যাপ্লিকেশন যে ফর্মটা ছিল, ওই যে আপনি ডেট যে দিয়েছিলেন, আমি যে ডেট বলছিলাম যে 1 মাস ধরে আমি দিয়েছিলাম, কিন্তু আমার ওয়াইফের তো ইন্টারভিউ 10 তারিখ থেকে হয়েছে, মেয়ের 20 তারিখে হয়নি। তো তখন কিন্তু প্রিন্ট আউট করে আবার ডেটটা আপনি চেঞ্জ করবেন। ডেটটা চেঞ্জ করবেন, যে যেহেতু আমার 10 তারিখে হয়েছিল আমার ওয়াইফের ইন্টারভিউ জুনের 2025-এ, আমি দিয়েছিলাম জুনের 20 তারিখ থেকে। জুনের 20 তারিখ থেকে আমি অ্যাপ্লিকেশন মেনশন করছি যে জুনের 20 তারিখ থেকে আমার যতদিন আমার ভিসা ভ্যালিড আছে ওই তারিখ পর্যন্ত আমার ওয়াইফ এখানে থাকতে চায়, এটাই আমি মেনশন করছিলাম ওইখানে যেদিন ইন্টারভিউতে যায় আর কি, ওই ওই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে। এছাড়া আমার ওয়াইফকে আমি বলছিলাম যে আমার যেই রেসিডেন্ট পারমিট, মানে আমার যে জবের কন্ট্রাক্ট সেটা, আমার পে স্লিপ,
তারপর ব্লক অ্যাকাউন্ট, যে যে কনফার্মেশনের যে লেটার সেটা, এবং আমার রেন্টাল সার্টিফিকেট, এই সবগুলো আরও এক্সট্রা কিছু ডকুমেন্টস আমি আমার ওয়াইফরে বলেছিলাম নিয়ে যাওয়ার জন্য, যদিও তারা কোনো কিছুই চায় নাই। আমার ওয়াইফকে ইন্টারভিউতে জাস্ট বিয়ে কবে হয়েছে, আমার ব্যাপারে কিছু বিয়ে কবে হয়েছে এটা কত সালে, কত কোন তারিখে, এটা জিজ্ঞাসা করেছে। এছাড়া ওনার আমার ওয়াইফকে জিজ্ঞাসা করেছে আমার ব্যাপারে, যে আমার ফুল নাম, আমি কোথায় পড়াশোনা করি জার্মানিতে, আমি কোথায় থাকি, কোন শহরে থাকি, এই খুব বেসিক কোশ্চেন, খুব বেশি ডিপ লেভেলে কোনো কোশ্চেন আমার ওয়াইফকে করে নাই। এছাড়া যেটা বললাম যে জার্মান সার্টিফিকেট নিয়ে ওনারা বলেছিল যে এ1 তো ডেট চলে গেছে, বাট বি1 এর ডকুমেন্টস দেখে বলছে যে ঠিক আছে আপনি বি1ই পার্সিউ করেন, এ1 করার দরকার নেই এখন, যেহেতু আপনি বি1 করতেছেন। তো যেহেতু ওনারা কোনো ধরনের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস চায় নাই, স্টিল আমার ওয়াইফ নিজ থেকে বলে যে আমার হাজব্যান্ড তো আমার জন্য ব্লক করেছে, আমি কি ডকুমেন্টসটা দিব কিনা। তো দেন ওনারা বলে আচ্ছা ঠিক আছে দিয়েছেন। তো আমার ওয়াইফ ব্লকের ডকুমেন্টসটা সাবমিট করে আসে। দেন আমার ওয়াইফ চলে আসে ইন্টারভিউ দিয়ে জুনের 10 তারিখে। তো আমি প্রি এবিএচের জন্য আমি ডকুমেন্টস সাবমিট করে দিই জুনের 26 তারিখে। তো জুনের 26 তারিখে আমি কি কি ডকুমেন্টস সাবমিট করি সেটা আমি আপনাদেরকে এখন বলবো। যেটা আমি সাবমিট করি ফার্স্ট, এগুলো সবই ইমেলের মাধ্যমে। আমি আমার ফার্স্টে আমার ক্রাইসের আমার যেই আউসল্যান্ডার অফিস, সেটা ওয়েবসাইটে যাই এবং সেখান থেকে আমি খুঁজে বের করি যে আমার ফ্যামিলি রিউনিয়ন ভিসার জন্য কে রেসপন্সিবল এখানে। তার ইমেল অ্যাড্রেসে আমি এই প্রি এবিএচের ডকুমেন্টসগুলো আমি সাবমিট করি। আমার পাসপোর্টের কপি, রেসিডেন্ট পারমিটের কপি, দেন আমার হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট, আমাদের ম্যারেজ সার্টিফিকেট যেটা, সেটা আমি ইংলিশেও সাবমিট করি, এবং আমার নিকেনামা ম্যারেজ সার্টিফিকেটটাকে আমি ডয়েচেও কনভার্ট করি। আপনার আমি অনলাইন থেকে করি। অনলাইনে আপনি সার্চ দিলে হবে যে যারা কিনা জার্মান ট্রান্সলেট অথরাইজ, এরকম অনেক ওয়েবসাইটে আছে। ওইখানে গিয়ে আপনি এই ডকুমেন্টসগুলো আপলোড করবেন এবং পেমেন্ট করবেন, তাহলে ওরা আপনাকে এটা ডকুমেন্টসগুলো ট্রান্সলেট করে আপনাকে যারা ফিজিক্যালিও পাঠাবে এবং মেইলও পাঠাবে। তো আমার ক্ষেত্রে টোটাল 6টা পেজ থাকে। এই 6টা পেজ করতে আমার টোটাল টাকা খরচ হয় 240 ইউরোর মতো। তো আমি এটা আগেই করে রাখছিলাম। তো আপনারা আগে থেকেই করে রাখবেন, কনভার্ট করে রাখবেন। তো আমি মেরিট সার্টিফিকেটটা আমি সাবমিট করি ইংলিশ এবং হচ্ছে যে জার্মানিতে, এবং নিকেনামাও আমি সাবমিট করি ইংলিশ এবং জার্মানিতে। তারপর আমার যেই আমি যেখানে জব করি সেই জবের কন্ট্রাক্ট এবং আমার জবের সার্টিফিকেট, এটাকে আরবাইটস ডকুমেন্টসও অনেকে বলে। এটা আপনার আউসল্যান্ডার ব্যুরোর আপনার ওয়েবসাইটে ঢুকলে বা ক্রাইসের ওয়েবসাইটে ঢুকলেই আপনি দেখতে পারবেন, এখানে ফর্ম দেওয়া থাকে যে এই আরবাইট পেপারের। ওইটা আপনি জাস্ট আপনার যে এখানে কাজ করেন ওইখানে সাবমিট করলে ওরা আপনাকে এটা ফিল আপ করে দেবে। এটা তারপর হচ্ছে আমার লাস্ট 3 মাসের পে স্লিপ। এছাড়া আমি আমার রেন্টাল এগ্রিমেন্ট, যে আমি বাসা নিয়েছি সেই বাসার এগ্রিমেন্টটা আমি সাবমিট করি। তারপর আমি যে প্রতি মাসে যে ভাড়া দিই ব্যাংকে থেকে, যে আমি ট্রান্সফার করি, সেটা একটা সেই 3 মাসের টোটাল 3 মাসের প্রুফটা আমিও সাবমিট করে দেই। আমার যে হেলথ ইন্স্যুরেন্স ছিল সেটা আমি সাবমিট করি। আমি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করি সে এনরোলমেন্ট ডকুমেন্ট সেটাও আমি সাবমিট করি। আমার ওয়াইফের পাসপোর্টের কপিটা আমি সাবমিট করি, ডাটা পেজের কপিটা। তারপর হচ্ছে আমার যে ব্লক অ্যাকাউন্ট আমি যেটা করছি সেই ব্লক অ্যাকাউন্টের কনফার্মেশনের যে লেটার থাকে সেটাও আমি সাবমিট করি, এবং আমার আনমিল্ডুমটা মানে হচ্ছে সিরি রেজিস্ট্রেশন যেটা, এটা আমি সাবমিট করি। এগুলো কিন্তু আমার কাছে আইবিএস চাই নাই এখনও, আমি প্রি সাবমিট করি এটা আগেই। মানে আমার ওয়াইফের ইন্টারভিউ হয়ে যায় 10 তারিখে, জুনের 10 তারিখে, আমি 26 তারিখে এটা আমি সাবমিট করে দিই। তো বাট ওরা কোনো ধরনের রিটার্ন আমাকে মেল দেয় না বা কনফার্মেশন দেয় না। ওরা আমাকে জুলাইয়ের 15 তারিখে মেল দেয় যে তোমার ওয়াইফের ফার্স্ট নাম, সেকেন্ড নাম এবং হচ্ছে যে পাসপোর্ট ডিটেলস আমাকে দাও। তো আমি মেল দিয়ে দিই, মেল ওদেরকে আমি ইনফর্ম করে দিই। দেওয়ার পরে ওরা আমাকে এবিএইচ লেটার পাঠায়, যে লেটারটা আসে এটা পাঠায়। এটা আমি হাতে পাই 21 তারিখে, যদিও লেটারটা ওরা সেন্ড করছে 15 তারিখে। এখানে সময় লাগে পোস্টে আসতে। দেন ওরা আমার কাছে এই লেটারের মাধ্যমে 2টা ডকুমেন্টস চায়। একটা হচ্ছে যে হেলথ ইন্স্যুরেন্স আমার ওয়াইফের, সেকেন্ড হচ্ছে মিটাই বেশিনুং অথবা রেন্টাল সার্টিফিকেট, এবং ওরা আমাকে একটা অ্যাটাচ ডকুমেন্টস পাঠায় রেন্টাল সার্টিফিকেটের। তো আমি নর্মালি হেলথ যেটা হেলথ ইন্স্যুরেন্স, এটা নর্মালি স্পাউস জার্মানিতে আসার পরে সবাই করে, কিন্তু আমার ক্ষেত্রে ওরা আগেই চাইছে। তো আমি গভর্নমেন্ট ইয়ার আন্ডারে আর কি, হেলথ ইন্স্যুরেন্স আন্ডারে টিকে। তো নিয়ম হচ্ছে যে স্টুডেন্ট অবস্থায় আপনার যদি স্পাউস আসে তাহলে এবং আপনার স্পাউস যদি ইনকাম না করে তাহলে আপনার আন্ডারেই থাকবে। আপনার আপনার আপনি যেই টাকা দেন সেই টাকাতেই আপনার ওয়াইফেরও হেলথ ইন্স্যুরেন্স কভার হবে। তো আমি টিকেতে চলে যাই, যদি আপনারা যেখানে যেটার আন্ডারেই থাকেন না কেন হেলথ ইন্স্যুরেন্স ওকে বা টিকে, তো ওইখানে যাবেন, অফিসে যায় বললেই হবে যে আমার ওয়াইফ আসবে,
তো আমি ওর হেলথ ইন্স্যুরেন্স স্টার্ট করতে যাচ্ছি বললেই আপনার ওই মেরিজ সার্টিফিকেটটা চাবে আপনার কাছে। এবং সেই ক্ষেত্রে আপনাকে অরিজিনাল যে কপিটা থাকে এটারও ফটোকপিটা আপনাকে ওকে দিতে হবে, প্লাস আপনার হচ্ছে যে ডয়চে করা সেটারও দিতে হবে। এই দুইটা আপনি সাবমিট করে দিলেই ওরা আপনার এটা অ্যাক্টিভ করে দিয়ে 2-3 দিনের মধ্যে আপনার কনফার্মেশন লেটারও পেয়ে যাবেন যে আপনার ওয়াইফের হেলথ ইন্স্যুরেন্স অ্যাক্টিভ, মানে হেলথ ইন্স্যুরেন্স হয়ে গেছে জার্মানিতে। তো আমিও এটা অ্যাক্টিভ করি, অ্যাপ্লাই করি হেলথ ইন্স্যুরেন্সের জন্য, এবং 3 দিন পরে আমি পেয়ে যাই। এবং আমি আমি এলিগির বাসা আমি থাকি, তো আমি এলিগির অফিসে যাই এবং ওরা যখন আমি দেখাই ডকুমেন্টসটা তখনই ওরা সিস্টেম থেকে একটা মিটিমেশন ওরা আমাকে বের করে দেয়। দেন আমি 28 তারিখে এটা সাবমিট করে দিই। 28 তারিখে সাবমিট করার পরে ওরা আমাকে আবার অগাস্টের 7 তারিখে আবার চিঠি পাঠায় যে সেম ডকুমেন্টস, কোনো ডিফারেন্স না, সেম ডকুমেন্টস চাই। আমি আবার সাবমিট করি আপনার এই ডকুমেন্টস 7 তারিখে। দেন আবার অগস্টের 23 তারিখে সেম চিঠি পাঠায় এবং সেম ডকুমেন্টস চায়। আমি আবার সাবমিট করি সেম ডকুমেন্টস। দেন সেপ্টেম্বরে ওরা আমাকে আবার মেল দেয়, চিঠি দেয়, মেল না চিঠি দেয়, যে এইবার চিঠিতে ওরা ডিফারেন্ট কথা বলে, বলে যে তুমি যে ইনভিটেশন আমাদেরকে দিচ্ছ এটা আমার লাগবে না, আমি তোমাকে অ্যাটাচ যে ডকুমেন্টসটা দিচ্ছি এটা আমাকে ফিল আপ করে দাও। এবং বলে যে আমরা তোমার ওয়াইফের হেলথ ইন্স্যুরেন্সের ডকুমেন্টস পেয়েছি, ওটা আর আমাদের লাগবে না। দেন আমি এলিগি অফিসে যাই এবং যাওয়ার পরে আমি 16 তারিখে আমি সাবমিট করি আমার এই ডকুমেন্টসটা। সবগুলো ডকুমেন্টস আমি সাবমিট করি সেপ্টেম্বরের 16 তারিখে, এবং সেপ্টেম্বরের 24 তারিখে আমার ওয়াইফকে তারা মেল দেয় ট্রাভেল ইন্স্যুরেন্সের জন্য। ট্রাভেল ইন্স্যুরেন্স আপনারা জাস্ট বা ট্রাভেল ইন্স্যুরেন্স বলেন লেখাও আপনারা সার্চ দিতে পারেন, বা সেনজেন ভিসা ইন্স্যুরেন্স লেখাও আপনারা সার্চ দিতে পারেন, বা ইনকামিং আপনার ইন্স্যুরেন্স লেখাও আপনি সার্চ দিতে পারেন। দিলে আপনি মাভিস্তাতে আপনি কাটতে পারবেন চাইলে। মাভিস্তাতে আপনার 110 ইউরোর মতো লাগে 90 দিনের জন্য যদি আপনারা কাটতে চান এই ট্রাভেল ইন্স্যুরেন্স ভিসা, ট্রাভেল ইন্স্যুরেন্স ট্রাভেল ইন্স্যুরেন্স। তো এই ভিসার জন্য আর কি। তো আপনি এটা আমি মাভিস্তা থেকেই কাটি 110 ইউরো পরে, আমি ওই দিনই কাটি এবং ওই দিনই সাবমিট করে দিই। এবং আমার ভিসাটা স্টার্ট হয়, ভিসা না, আমার ইন্স্যুরেন্সটা স্টার্ট হওয়ার কথা থাকে আপনার অক্টোবরের 6 তারিখ থেকে। তো আমার ওয়াইফকে তারা 4-5 দিন পরেই মেল দেয় যে তুমি অক্টোবরের 7 তারিখে পাসপোর্টটা কালেক্ট করো। দেন আমার ওয়াইফ অক্টোবর 7 তারিখেই ভিসাটা কালেক্ট করে, পাসপোর্টটা কালেক্ট করে, যে এখানে কিনা 3 মাসের ভিসা দেয়। এবং আমার ওয়াইফের আমি এয়ার টিকিট কাটি অক্টোবরের 4 তারিখে, অক্টোবরের 13 তারিখের জন্য আর কি, 13 তারিখ ভোরে আর কি ওর ফ্লাইট ছিল। আমার ওয়াইফ ল্যান্ড করে 13 তারিখেই জার্মানিতে দুপুর 2টার দিকে। তো এই ছিল হচ্ছে ওভারঅল স্পাউস ভিসার ডকুমেন্টস, কী ধরনের ডকুমেন্টস চায় ওরা, বা কী ধরনের ডকুমেন্টস চাইতে পারে, প্রবলেম আপনারা ফেস করতে পারেন। এছাড়াও একটা কথা মনে রাখবেন যে আসলে এটা পার্সন টু পার্সন ভেরি করে। এরকম না যে আমার ক্ষেত্রে যেটা হয়েছে এটাই আপনাদের ক্ষেত্রে হবে, আপনার ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে। আমার ক্ষেত্রে হয়তো আমি যে প্রবলেম ফেস করি নাই, আপনারা ওই প্রবলেম ফেস করতে পারেন। যেরকম আমার পরিচিত অনেকে আছে যাদের 4-5 মাস হয়ে গেছে বাট ক্রাইস কোনো কিছু জানাচ্ছে না। আবার আমার পরিচিত এক ভাই আছে, ওনার ওয়াইফের জন্য উনি অ্যাপ্লাই করছে, উনিও স্টুডেন্ট, ওনার কোনো ধরনের ইনফরমেশন তো দেয়ই নেই ক্রাইস, বরং রিজেক্ট করে দিছে। রিজেকশনের লেটারটা আমরা এখনও মানে রিজনটা আমরা এখনও জানি না, হয়তো কিছুদিন পরে ওনার কালেকশন তারপর আমরা জানতে পারবো। এছাড়া অনেকের আছে যে ক্রাইস 4-5 মাস হয়ে গেছে, কোনো ধরনের রিপ্লাই দিচ্ছে না। ইভেন লয়ার ধরার পরেও কোনো ধরনের রিপ্লাই দিচ্ছে না, লয়ার মেল দেওয়ার পরে কোনো ধরনের রিপ্লাই দিচ্ছে না। তো একটা জিনিস মনে রাখবেন যে এই ভিসা ক্যাটাগরিটা বা এই ভিসা প্রসেসটা আসলে খুবই লেন্দি, এবং এটাকে আপনাকে ধৈর্য সহকারে ধরতে হবে, এবং ওরা যেভাবে বলে আপনাকে সেভাবে ডকুমেন্টস চাইতে হবে। অনেক সময় অনেক কিছু লজিক্যাল আপনার মনে হবে না। যেমন আমার ওয়াইফের নামেও কিন্তু আমার বাসার ফেডট্রাক ছিল অলরেডি। অর্থাৎ আমাকে যখন ফার্স্ট মিটাইভেশন এবং আমার কাছে যখন চাইলো 2000 মানে জুলাই মাসে, এটা আমি সাবমিট করার পরে আমি এলএগিতে অ্যাপ্লাই করি যে আমার ওয়াইফ আসতেছে, আমি তাকেও কন্ট্রাক্টে ইনক্লুড করতে যাচ্ছি। তো এবং আমি এটাও বলছি যে আমার ওয়াইফ কিন্তু এখন আসে নাই। তো ওরা আমাকে বলছিল যে ঠিক আছে, সমস্যা নেই, তুমি তোমার ওয়াইফের হয়ে সিগনেচার অন বিহাফ অফ ইউর ওয়াইফ ইউ ক্যান সাইন, নো প্রবলেম, ওটাতে কোনো সমস্যা নেই। তো আমি সাইন করে কিন্তু ওকেও ফেডট্রাকে ঢুকাই নি। এবং সেকেন্ড টাইম এবং থার্ড টাইম যখন আমি মোটিভেশন সাবমিট করি তখন কিন্তু ওই ফেডট্রাকে আমি এবং আমার ওয়াইফ দুজনের নামে ইনক্লুডেড ছিল। কিন্তু স্টিল ওরা আমাকে কিন্তু নতুন একটা ডকুমেন্টস দিয়ে এটা ফিল আপ করতে বলে, এবং ওই ডকুমেন্টসটার মধ্যে মোটিভেশন থেকে এক্সট্রা মানে রেন্টাল সার্টিফিকেট থেকে এক্সট্রা শুধু একটা লাইনই ছিল যে আমার যে ল্যান্ডলর্ড সে এটাতে অ্যাগ্রি করতেছে যে আমার ওয়াইফ আইসা আমার সাথে থাকবে।
এই একটা লাইনই ছিল এক্সট্রা, আর কিছুই ছিল না, সব আগের মতো ছিল। কিন্তু আমার ওয়াইফ তো অলরেডি ফেডট্রাকে ইনক্লুডেড, তো দ্যাট মিনস সে এই বাসায় এমনিতেই পারমিটেড থাকার জন্য এই লাইনের বা এই স্বীকারোক্তির তো কোনো দরকার নেই। যে লজিক্যাল না জিনিসটা, বাট স্টিল ওরা যেহেতু চেয়েছে সো আমাকে সাবমিট করতে হয়েছে। তো আপনাকে এখানে অনেক কিছুই মনে হবে যে লজিক্যাল না, অনেক ডকুমেন্টসই মনে হবে যে কেন চাচ্ছে, বাট কিছু করার নেই, ওরা চাচ্ছে আপনাকে দিতে হবে। ও আরেকটা কথা আমি যেটা বলতে ভুলে গেছিলাম, যে আমার ওয়াইফের আমি যখন এবিএস সাবমিট করি তারপরে কিন্তু আমার ওয়াইফকে অগাস্টের 10 তারিখে ওরা মেল দেয় B1-এর সার্টিফিকেট সাবমিট করার জন্য, যেটা কিনা আমি মানে প্রিভিয়াসলি কারো কাছেই চাই নাই। তো দেন আমি ওদেরকে আবার মেল দিই যে আমি কিভাবে B1-এর সার্টিফিকেট সাবমিট করব, কারণ সিটি তো পাচ্ছি না। আমি ওদেরকে ইন ডিটেলসে আমি মানে আমার ওয়াইফের হয়ে আমি মেল করি জার্মান এম্বাসিকে, যে ইন ডিটেলস দিয়ে যে কতজন আসলে সিট গৌথাতে আছে এবং কতজন অ্যাপ্লিকেন্ট, ইন ডিটেলস ওদেরকে আমি মেল দেই এবং আমি এটাকেও প্রুফ দিই যে আমরা চেষ্টা করছি বাট আমরা সিট পাচ্ছি না। এবং শুধু তাই না, আমি এখানেও আমার ক্রাইস যে রেসপন্সিবল যে ভিসা অফিসার তাকেও আমি মেল দিই যে এরকম এরকম ইস্যুস, বাংলা জার্মান এম্বাসি কেন চাচ্ছে আমার কাছে B1 সার্টিফিকেট, লিগেলি তো A1 চাওয়ার কথা। এবং তাকেও আমি আমার ওয়াইফের A1-এর সার্টিফিকেট প্লাস B1-এর যে দুইটা মডিউল দেওয়া ছিল সেগুলো আমি সাবমিট করি। এবং এগুলো সাবমিট করার পরে ওরা কিন্তু আর কিছুই চায় নাই আমার কাছে, ইভেন জাস্ট কোনো এবং এগুলো সাবমিট করি এবং তখন আমাকে বলছে বাংলা জার্মান এম্বাসি, বাংলাদেশের জার্মান এম্বাসি বলছে আমাকে যে ঠিক আছে তোমার ওয়াইফের তাহলে একটা ইন্টারভিউ হবে, মৌখিক একটা এক্সপ্রেশন ইন্টারভিউ নেবে ওরা, যেহেতু B1-এর সার্টিফিকেট আমরা সাবমিট করতে পারতেছি না, যেহেতু মানে সিট পাওয়া যাচ্ছে না, সে কারণে ওরা একটা ইন্টারভিউ নেবে। বাট আমি এইখানেও যখন ক্রাইসিসে আমি সব কিছু জানাই তারপরে আসলে ওরা কোনো ইন্টারভিউ নেয় নাই, ওরা জাস্ট ডাইরেক্টলি ট্রাভেল ইন্স্যুরেন্সের জন্য ওরা মেল দিয়ে দেয় এবং ভিসা ওরা দিয়ে দেয়, কোনো ধরনের ইন্টারভিউ হয় না আমার ওয়াইফের। তো ভয় পাওয়ার কিছু নেই, অনেকের হয়তো ইন্টারভিউ নিতেও পারে, সেক্ষেত্রে আপনাকে হয়তো বেসিক কথাবার্তা বলবে আপনার সাথে A1 লেভেলের, এছাড়া কিছুই না। তো এই ছিল ওভারঅল স্পাউস ভিসার ক্ষেত্রে আসলে কথাবার্তা, কী ধরনের ডকুমেন্টস লাগতে পারে না লাগতে পারে। এছাড়াও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি জানি ভিডিওটা অনেক বড়, বাট আসলে এই টপিকে আমি নিজে অনেক বেশি সার্চ করেছিলাম ইউটিউবে, বাট ইন ডিটেলস আসলে কোনো ভিডিও আমি পাইনি। তো তারপর থেকে আমার একটা টার্গেট ছিল যে আমি ইন ডিটেলস একটা ভিডিও বানাবো, যে কী কী প্রবলেম হতে পারে না হতে পারে এবং সলিউশনগুলো কী হতে পারে সেটা নিয়ে। তো এই ছিল আজকের মতো ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এবং লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকুন। এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততদিন মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।